একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্র, অন্যদিকে দীর্ঘদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা ইরান। সামরিক বাজেট, বিমান শক্তি, স্টেলথ প্রযুক্তি, স্যাটেলাইট, নৌবহর এবং গোয়েন্দা সক্ষমতার বিচারে দুদেশের মধ্যে বিশাল ফারাক। তাহলে প্রশ্ন হলো, ইরান কোন অস্ত্র দিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে টিকে আছে? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা দেখব ইরানের এই দীর্ঘ সময় খেলার কৌশল কিভাবে কাজ করছে, কেন সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল প্রতিরক্ষায় বাধ্য করা হচ্ছে, কেন হরমুজ এত গুরুত্বপূর্ণ এবং যুদ্ধবিরতিকে ইরান কিভাবে সামরিক পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করছে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো সময়, এমন মন্তব্য করেছেন খোদ মার্কিন সামরিক কৌশলবিদ ডেভিড এডেপ্টোলা। তিনি দীর্ঘদিন মার্কিন বিমান বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং আকাশশক্তি ও সামরিক কৌশল নিয়ে কাজ করেছেন। তার মতে, ইরান জানে প্রচলিত সামরিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করা সম্ভব নয়, তাই ইরানের লক্ষ্য সরাসরি যুক্তরাষ্ট্রকে হারানো নয়, বরং টিকে থাকা। এই কৌশলকে আমরা বলতে পারি ধৈর্যের কৌশল, অর্থাৎ শত্রুর আঘাত সহ্য করা, নিজের সক্ষমতার একটি অংশ ধরে রাখা এবং অপেক্ষা করা রাজনৈতিক পরিবর্তনের, আন্তর্জাতিক চাপের, অর্থনৈতিক চাপের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমেরিকার রাজনৈতিক ধৈর্য কমে যাওয়ার জন্য। এডেপ্টোলা মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো ওয়াশিংটন দ্রুত ফলাফল দেখতে চায়, যেমন কতগুলো লক্ষ্যবস্তু ধ্বংস হলো, কতগুলো ক্ষেপণাস্ত্র আটকানো হলো, কতটা অর্থনৈতিক ক্ষতি হলো। কিন্তু ইরানের কাছে ফলাফলের পরিমাপক হতে পারে একটাই, আরেকটা দিন, আরেকটা সপ্তাহ, আরেকটা মাস পার করা। অর্থাৎ আমেরিকানরা ধ্বংস দিয়ে পরিমাপ করে আর ইরান টিকে থাকা দিয়ে পরিমাপ করে। এবার আসি অসম যুদ্ধের মূল জায়গায়। ইরানের রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক অস্ত্র। এসবের অনেকগুলো পশ্চিমা উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের তুলনায় সস্তা। এখানে ইরানের কৌশল হলো সংখ্যাকে কাজে লাগানো। একটি ড্রোন হয়তো খুব বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু একই সময়ে যদি অনেকগুলো ড্রোন, মিসাইল এবং অন্যান্য অস্ত্র বিভিন্ন দিক থেকে আসে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থাকে একসঙ্গে অনেক ঝুঁকি মোকাবেলা করতে হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে ব্যয় বিনিময় অনুপাত। একটি সস্তা ড্রোন ঠেকাতে যদি একটি অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা সফল হলেও অর্থনৈতিক চাপ তৈরি হয়। ডেপ্টোলার মতে, যুক্তরাষ্ট্রের জন্য কম দামি ইন্টারসেপ্টর, স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ এবং একটি নির্দেশিত শক্তির অস্ত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ লক্ষ্য শুধু আক্রমণ ঠেকানো নয়, লক্ষ্য হলো প্রতিরক্ষা খরচ কমানো। যদি $10 ঝুঁকি ঠেকাতে $100 অস্ত্র লাগে, তাহলে দীর্ঘ যুদ্ধে সমস্যা তৈরি হবে। কিন্তু যদি সেই ঝুঁকিকে অনেক কম খরচে ইলেকট্রনিক যুদ্ধ দিয়ে নিষ্ক্রিয় করা যায়, তাহলে সমীকরণ বদলে যাবে। এ কারণেই যুক্তরাষ্ট্র লেজার, উচ্চশক্তির মাইক্রোওয়েভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত ড্রোন প্রযুক্তির উপর গুরুত্ব দিচ্ছে। তবে মার্কিন বিশ্লেষক ডেপ্টোলার একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, কোনো প্রযুক্তি একাই যুদ্ধে জিততে পারবে না। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধবিরতির সময়ও তাদের সামরিক উৎপাদন থেমে থাকেনি। ইরানের আর্মি স্পোকসম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির সময় বিদ্যমান সামরিক সরঞ্জাম আবার সক্রিয় করার চেষ্টা করা হয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্র মেরামত করা হয়েছে, নতুন সরঞ্জাম সংগ্রহের চেষ্টা হয়েছে এবং নতুন প্রজন্মের ড্রোন যুদ্ধে ব্যবহারের কথাও বলা হয়েছে। আর ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন একদিনের জন্য বন্ধ হয়নি। তার আরও দাবি, ড্রোন উৎপাদন যুদ্ধের আগের তুলনায় 3 গুণ হয়েছে। ইরানের এই দাবির কিছু কৌশলগত গুরুত্ব রয়েছে, কারণ যুদ্ধবিরতির কোনো দেশের জন্য শুধু বিশ্রামের সময় নয়। এটি হতে পারে অস্ত্র ভাণ্ডারকে মেরামত করা, অর্থাৎ ক্ষতিগ্রস্ত অস্ত্র ঠিক করা, নতুন অস্ত্র তৈরি করা, অস্ত্র মজুদ পুনর্গঠন করা এবং পরবর্তী সংঘর্ষের জন্য প্রস্তুত হওয়া। হুসেইন কারানি মোগাদ্দাম ইরানের সাবেক সিনিয়র IRGC কমান্ডার। তার দাবি, হাজার হাজার মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের সামরিক শক্তিকে পুরোপুরি নিরস্ত করতে পারেনি। তার বক্তব্য অনুযায়ী ইরান অস্ত্র উৎপাদন এবং অস্ত্রের মান উন্নত করছে। তিনি আরও দাবি করেছেন, পুরনো মিসাইলের রেঞ্জ এবং ওয়ারহেড সক্ষমতা উন্নত করা হয়েছে। এছাড়া তার দাবি, ইরানের আন্ডারগ্রাউন্ড অস্ত্র ও ড্রোন ফ্যাসিলিটিসে অস্ত্রের মজুদ রয়েছে। ইরান তার সামরিক সক্ষমতাকে একটি জায়গার উপর নির্ভরশীল না রেখে ছড়িয়ে রাখা
রাখার চেষ্টা করছে বলেও দাবি করা হয়। আর এটি প্রচলিত বিমান অভিযানের জন্য বড় সমস্যা, কারণ আপনি একটি মিসাইল বেস ধ্বংস করতে পারেন, কিন্তু পুরো ইকোসিস্টেম ধ্বংস করতে হলে আরও অনেক কিছু করতে হবে। মিসাইল উৎপাদন, ইলেকট্রনিক্স, গাইডেন্স সিস্টেম, চালনা শক্তি, জ্বালানি, ওয়ারহেড, সংরক্ষণ, পরিবহন, কমান্ড, কন্ট্রোল, এই সব কিছু যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে তাহলে একটি জায়গা ধ্বংস করা মানেই পুরো সক্ষমতা ধ্বংস করা নয়। ইরানের ভূগোলও তার কৌশলগত অস্ত্র। দেশটি বিশাল, পাহাড় রয়েছে, মরুভূমি রয়েছে, দুর্গম এলাকা রয়েছে। এই ভূগোল সামরিক স্থাপনা ছড়িয়ে রাখার সুযোগ দেয়। আর আন্ডারগ্রাউন্ড সুবিধা ব্যবহারের দাবি সত্য হলে বিমান হামলার ক্ষমতা আরও জটিল হয়ে যায়। এখানে যুক্তরাষ্ট্রের বড় সুবিধা হলো গোয়েন্দা তথ্য, নজরদারি এবং সুনির্দিষ্ট আঘাত হানার সক্ষমতা। কিন্তু সমস্যা হলো আপনি যা খুঁজে পাচ্ছেন না সেটিকে প্রিসিশন স্ট্রাইক করে ধ্বংস করা কঠিন। অর্থাৎ যুদ্ধের একটি অংশ হয়ে যায় গোয়েন্দা তথ্যের প্রতিযোগিতা। কোথায় মিসাইল রাখা হয়েছে, কোথায় লঞ্চার, কোথায় উৎপাদন হচ্ছে, কোথায় কমান্ড সেন্টার, আর কোথায় টানেল সক্রিয়, কোনটি ধ্বংস হয়েছে, কোনটি আবার চালু হয়েছে, এই তথ্যের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। এ কারণে আধুনিক যুদ্ধ শুধু মিসাইল বনাম মিসাইল নয়, এটি সেন্সর বনাম আড়াল করার যুদ্ধ। স্ট্রেইট অফ হরমুজ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধার একটি, কারণ এই সরু জলপথ দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ইরান যদি হরমুজের নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে তাহলে তার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে সারা বিশ্বের তেলের দামে, শিপিং ইন্স্যুরেন্সে, আন্তর্জাতিক বাণিজ্যে, জ্বালানি বাজারে এবং বৈশ্বিক অর্থনীতিতে। এখানে ইরানের সুবিধা হলো ভারসাম্যহীন সক্ষমতা, দ্রুত আঘাত করার বিমান, ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল, মাইন, কোস্টাল মিসাইল সিস্টেম, এসব ব্যবহার করে বড় যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি লড়াই না করেও নৌ ট্রাফিকের ওপর চাপ তৈরি করা সম্ভব। এখানে লক্ষ্য প্রতিটি জাহাজ ধ্বংস করা নয়, বরং অনিশ্চয়তা তৈরি করা। একটি জাহাজ আক্রান্ত হলো, তারপর জাহাজ কোম্পানি ভাবতে শুরু করলো এই রুট কি নিরাপদ, তাই ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম বাড়িয়ে দিল, কিছু জাহাজ অল্টারনেটিভ রুট নিল, ট্রানজিটের সময় বেড়ে গেল, আর সেই সঙ্গে সঙ্গে বেড়ে গেল খরচ। এভাবেই একটি ছোট্ট সামরিক ঘটনা বড় অর্থনৈতিক প্রভাব তৈরি করতে পারে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যদি ইরান সময়কে অস্ত্র বানায় তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? মার্কিন বিশ্লেষক ডেভিড ডেপটোলা তিনি বলেছেন, সময়কে আবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। অর্থাৎ শুধু আকাশে হামলা ও নিষেধাজ্ঞা না দিয়ে বরং একটি দীর্ঘমেয়াদী সমন্বিত কৌশল গ্রহণের কথা বলেছেন তিনি। সামরিক চাপ, অর্থনৈতিক চাপ, কাউন্টার ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক প্রতিরক্ষা, ইন্টারসেপ্টরের মজুদ এবং কূটনৈতিক চাপ সবগুলোকে একসঙ্গে ব্যবহার করার কথা বলেছেন তিনি। বিশেষ করে ইরানের তেলের রাজস্বের উপর চাপ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ইরানের সামরিক উৎপাদন চালাতে অর্থ লাগে, মিসাইল তৈরি করতে অর্থ লাগে, ড্রোন তৈরি করতে লাগে, সামরিক সরঞ্জাম চালাতে অর্থ লাগে, প্রক্সি নেটওয়ার্ক পরিচালনা করতে অর্থ লাগে। তাই যদি সামরিক আঘাতের পাশাপাশি রাজস্ব আয় সংকুচিত করা যায় তাহলে দীর্ঘমেয়াদী ইরানের পুনর্গঠনের সক্ষমতা কমতে পারে। কিন্তু এখানেও একটি বড় শর্ত আছে, নিষেধাজ্ঞা ঘোষণা করলেই হবে না, তা কার্যকর করতে হবে। এখন প্রশ্ন, এই দীর্ঘমেয়াদী খেলায় কে জিতবে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? উত্তর এখনো পরিষ্কার নয়, কারণ দুপক্ষের শক্তি এবং দুর্বলতা আলাদা। ইরানের শক্তি ভূগোল, মিসাইল মজুদ, ড্রোন উৎপাদন, অসম যুদ্ধাস্ত্র, আঞ্চলিক নেটওয়ার্ক, হরমুজের ভৌগোলিক সুবিধা, আর সবচেয়ে বড় সহ্য করার রাজনৈতিক সক্ষমতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শক্তি অর্থনীতি, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, বৈশ্বিক প্রভাব ও নেটওয়ার্ক এবং বিশাল সামরিক শক্তি। তাই এই যুদ্ধের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে অর্থনীতিতে, রাজনীতিতে, জ্বালানি বাজারে, আন্তর্জাতিক কূটনীতিতে এবং সময় দিয়ে। মার্কিন বিশ্লেষক ডেভিড ডেপটোলার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যুদ্ধের লক্ষ্য শুধু বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা নয়, লক্ষ্য হলো প্রতিপক্ষের কৌশল হিসেবে নিজেদের কৌশল পরিবর্তন করা। ইরান যদি মনে করে প্রতিটি অতিরিক্ত মাস তার জন্য আরো ভালো পরিস্থিতি তৈরি করছে তাহলে তারা অপেক্ষা করবে, কিন্তু যদি যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে প্রতিটি অতিরিক্ত মাস ইরানের জন্য আরো বেশি ক্ষতি বয়ে আনে তাহলে সময়ের অস্ত্রটি উল্টে তেহরানের বিরুদ্ধে কাজ করতে শুরু করবে। কম রাজস্ব, কম অস্ত্র, কম সামরিক সুবিধা, বেশি বিচ্ছিন্ন করা, দুর্বল আলোচনার অবস্থান তৈরি করা। তখন ইরানের সামনে সিদ্ধান্তের পরিসর ছোট হতে থাকবে। এটাই দীর্ঘমেয়াদী খেলার আসল উদ্দেশ্য। তাই এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো কে বেশি মিসাইল ছুড়লো, কে বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করলো তা নয়, প্রশ্ন হলো কে বেশি সময় ধরে নিজের কৌশল ধরে রাখতে পারবে। ইরান কি যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে ক্লান্ত করতে পারবে, নাকি যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে ইরানের জন্য সময়কে একটি বোঝায় পরিণত করবে? আজকের এই সংঘাত তাই শুধু মিসাইল বনাম মিসাইল নয়, এটি ড্রোন বনাম ইন্টারসেপ্টরও নয়, এটি ইরান বনাম আমেরিকাও নয়, এটি আসলে ধৈর্য বনাম শক্তির লড়াই।
আর এই যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি হলো সময়। আর শেষ সময় পর্যন্ত সময় কার পক্ষে যাবে সেটি নির্ধারণ করতে পারে এই যুদ্ধের আসল বিজয়ী কে। পাশাপাশি ইরান কি সত্যিই সময়কে অস্ত্র বানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কৌশলে খেলছে, নাকি ইরানের আছে আরো বড় কোনো কৌশল যা আমেরিকাকে আরো বড় বিপদে ফেলবে? কারণ সাম্প্রতিক সংঘাতে নতুন নতুন কৌশল নিতে দেখা গেছে ইরানকে। আর সবচেয়ে বড় বিষয় হলো ইরান ইতোমধ্যেই বিশ্বের বুকে ভয় ডরহীন এক দেশপ্রেমিক জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে।